हाँ मम्मी बोलो। पहले कब क्या आएंगे क्या? बता। बोलते ना नहीं। नहीं अभी तो कुछ। क्या है? স্বাগত জানাচ্ছি সমরেশ যাত্রার এই বিশেষ এডিশনে আপনাদের স্বাগত। সময়ের বাঁকবদল ও বিবর্তন এবং বিবর উপন্যাস লিখেছেন হিমবন্ত বন্দ্যোপাধ্যায়। Every word has consequence, every silence too. Every silence too. বলেছিলেন 20 শতকের শ্রেষ্ঠ ফরাসি চিন্তাবিদ জা পল সার্ত্রে। আমরা স্পষ্ট বুঝিনি এই বলার মধ্যে অক্ষর, শব্দের স্বর ও নীরবতার কনসিকোয়েন্স ব্যক্তি নাকি সমষ্টি। তবে ঘটনাচক্রে বুঝেছি শুধু শব্দ কিংবা নৈশব্দ নয়, সবকিছুরই একটা ফল কথা, একটা কনসিকোয়েন্স হয়তো থাকে, কখনো সরাসরি, কখনো বা হয়তো থাকে, কখনো সরাসরি, কখনো বা তেরছা ভাবে। এবং শুধু ব্যক্তিগতভাবে একজন মানুষ নয়, সমষ্টিগতভাবে মানুষের সামাজিক অস্তিত্ব সম্পর্কেও ধারণাটি সমানভাবে প্রযোজ্য হতে পারে। আরো বৃহত্তর পরিধির পটে সামাজিক মানুষের একক অথবা বহুজনের অনেকগুলি ধারণা, ঘটনা ও দুর্ঘটনারই এই রকম কনসিকোয়েন্স খুঁজে নেওয়া সম্ভব। যেমন সম্ভব তার লক্ষণীয় অনুপস্থিতি, তার স্থবিরতা ও নীরবতার যথার্থ কারণ খুঁজে পাওয়া। সমরেশ বসুর বিবর উপন্যাস প্রসঙ্গে কথাগুলি মাথায় এলো। এই উপন্যাস শুরুর আগে একটি পৃথক ওয়ান লাইনার ভূমিকার মতো চেপে দেওয়া আছে। আচ্ছা, আমরা যদি সবাই সত্যি কথা বলতে পারতাম, গোড়ার এই অনতি স্পষ্ট, প্রায় অসমাপ্ত এবং ইঙ্গিত গর্ভ বাক্যকে কেন ছাপার অক্ষরে রেখেছিলেন ঔপন্যাসিক? এটা কি কোনো দিক নির্দেশ, নাকি চেতাবনী, নাকি অসম্ভবের প্রতি এক করুণ প্রত্যাশা? সত্যও কি সাপেক্ষ নয়, ব্যক্তিগত নয়? সত্যি মিথ্যের ধারণা যুগ, দেশ এবং ব্যক্তিতে বদলে যায়। এরও তো একটা কনসিকোয়েন্স আছে। সবাই সত্যি বলবে এমন সত্য যুগ কখনো কি ছিল? তা কি আদৌ থাকা সম্ভব? আমাদের বাঁ হাত আর ডান হাতের তফাতেই তো কত সত্য মিথ্যে হয়ে যায়। চোখের পলক বা চোখের ইশারাটুকুই যথেষ্ট। আর কল্পিত গণসত্যবাদিতায় মানুষের তথাকথিত অস্তিত্ব কতটা রঙিন হতো সন্দেহ আছে। শিল্পে সাহিত্যে অহরহ যে মিথ্যে সোহাগটুকু সোহাগার মতন মিশে মেশে তাকে সোহাগার মতন মিশে তাকে সোনার মূর্তি দেয়, তাকেই বা অস্বীকার করার উপায় কি? সবাই এক ধারসে পাইকারি সত্যি বলা শুরু করলে আরো বহু কিছুর মতোই বিবর উপন্যাস লেখাই হতো না। একরকম চলনা আর মনোরম মিথ্যার নামই যে জীবন। সমরেশ বসুর চেয়ে আর কেই বা তা ভালো করে বুঝেছে। কোনো সন্দেহ নেই, বাংলা কথা সাহিত্যের সম্ভ্রান্ত আলোক সরণিতে সমরেশ বসু এক উজ্জ্বল মাইল ফলকের নাম। অজস্র তার লেখালেখি, তার মধ্যে প্রধানত শ্লীলতা অশ্লীলতার প্রশ্নে তার বিবরকে নিয়ে যতটা হইচই হয়েছিল, তার সমকালের বিচারে তা প্রায়
অতুলনীয় বললেই চলে। হয়েছে কি, এই তর্ক বিতর্কের পৃথক পরিসরে বিবরের অন্যান্য তাৎপর্যপূর্ণ ন্যারেটোলজিক্যাল তথা টেকনিক্যাল গুণাগুণ যেন আড়ালে চলে গেছে। শ্লীল অশ্লীলের বাইনারি যেহেতু অবজেক্টিভ মাপকাঠিতে মাপা হয় না, হয়নি কখনো, এই উপন্যাসের মূল্যায়নও অনেক ক্ষেত্রেই হয়ে গেছে এক পেশে। নিবেদিত নিন্দাবাদ কিংবা জিন্দাবাদকে শেষ পর্যন্ত নির্ণয় করেছে ব্যক্তি রুচি। উপন্যাসটির বহুমুখী গুরুত্বের অনেকখানি মাঠে মারা গেছে। একটু দূরে চলে চলুন ঘুরে আসি সেই বিস্তৃত ইতিহাস ভূগোলের বৈশ্বিক ছায়াপথে। দুটো মহাযুদ্ধ ততদিনে অতীত, তবু তার কামড়ের দাগ রয়ে গেছে পৃথিবীর নুন, ছাল, মাংস ও মজ্জায়। সমরেশ ভরা যৌবনে দেখছেন দেশের স্বাধীনতা উত্তর স্বপ্নভঙ্গের মুখ, আর দুনিয়া জুড়ে দর্পী দুই মহাশক্তির স্নায়ুযুদ্ধের বিস্তার। 60-এর দশক ছিল যুদ্ধহীন শীতল যুদ্ধের সময়। স্বাধীন কঙ্গোর গণতান্ত্রিক মুখ প্যাট্রিস লুমুম্বাকে হত্যা করে ক্ষমতা দখল করলেন জেনারেল কাসাবুবু। আমেরিকায় নিহত হলেন মার্টিন লুথার কিং। ইন্দোনেশিয়ায় ব্যাপক বামপন্থী গণহত্যার পর, জনপ্রিয় জননেতা সুকর্ণ মারা যাওয়ার পর কার্যত জোর করে মসনদ দখল করলেন জেনারেল সুহার্তো। মাঝে শুরু হলো ভিয়েতনামে মার্কিন আগ্রাসন, ভিয়েতনাম যুদ্ধ। বলিভিয়ার জঙ্গলে নিহত হলেন বিপ্লবী চে গেভারা। এদিকে এদেশে কমিউনিস্ট পার্টি ভেঙে দু টুকরো হয়ে গেল। সমরেশ বসু ও তার প্রজন্ম দেখলেন পাল্টে যাচ্ছে পৃথিবী, নিরুপায় দেখলেন তারা। অথচ বিবর উপন্যাসে প্রত্যক্ষ রাজনীতি নেই। সমরেশ বসুর লেখক জীবন শুরু হয়েছিল আদাব, জগদ্দল, বিটি রোডের ধারে রাজনৈতিক পরিক্রমায়। এই বিশেষ পর্যায়ে বীতশ্রদ্ধ তিনি। রাজনৈতিক ভণ্ডামির বিশ্বরূপ দর্শন শেষে যেন ঘৃণাবশত মুখ ঘুরিয়ে নিলেন তথাকথিত সৃষ্টিশীল অক্ষর রচনার অপব্যয় থেকে। 1962-তে প্রকাশিত বিতর্কিত বিবর উপন্যাসের উত্তম পুরুষে কথা বলা কেন্দ্রীয় পুরুষটির জবানিতে সেই ঘৃণার ভাষা কথা আগাগোড়া ছড়িয়ে ছিটিয়ে আছে। এই শব্দ বমন যাকে লালকে জিয়া বলা যায় আজকের পরিভাষায়, বস্তুত হয়ে উঠেছে বিবরের বিকল্প পরিচয়। প্রসঙ্গে অনুসঙ্গে আবার যা পল সাত্রের কে মনে পড়ে তার বিখ্যাত নসিয়া। বিবর শুধু অপ্রত্যাশিত ক্যাজুয়াল ভঙ্গিমায় উপক্রমে কোনো নাটুকেপনার উপদ্রব ছাড়াই, কিন্তু অচিরেই নিষ্প্রিয়তার এই ছদ্মবেশ খসে গেল সাংঘাতিক ঘটনাচক্রে। প্রোটাগনিস্ট খুন করেছে তার শয্যা সঙ্গিনীকে, হয়তো ঘৃণা, হয়তো একান্ত এককভাবে তাকে পাওয়ার প্রত্যাশায়, আর প্রত্যাশা পূরণের অভাবজনিত হতাশায়, প্রায় বিনা প্ররোচনায় তারপর ধারাবাহিক ডিলিরিয়াম, অসাধারণ ডিটেল সহ আত্মকথন ও চেতনা প্রবাহে তার নিজের হাতে সদ্য খুন হওয়া শয্যা সঙ্গিনী শরীরী অনুপুঙ্খ সাহসী বর্ণনায় ব্যঙ্গময়। আয়নায় প্রতিবিম্বেই নিতার শ্যাম্পু করা রুক্ষ চুলের গোছার দিকে তাকালাম। আয়নার দূরত্বটা এমন জায়গায় ওর পাশ ফেরানো চোখ বোঝা ফর্সা মুখখানি স্পষ্ট দেখা যাচ্ছে, ওর সমস্ত দেহটাই দেখা যাচ্ছে, ওর মেদহীন সুগঠিত খোলা পিঠ এত সুন্দর আর স্বাস্থ্যপূর্ণ,
শিরদাঁড়ার মাঝখানটা যেন দুপাশ থেকে ঢালু হয়ে নেমে এসে একটি তীক্ষ্ণ গভীর রেখার আঁকা পড়েছে। নিটোল কোমল ফর্সা পিঠ, জামানি, পিঠটা যেন ক্রমাগত ত্রিভুজের রেখায় কোমরের দিকে নেমে গেছে। সায়াটা তো লুটনোই রয়েছে খাটের এক পাশে, ব্লাউজ ব্লেজিয়ার যেখানে দলা পাকানো। এরপর ক্রমাগত স্মৃতিচারণ, অন্তহীন টানা মনোলগ আর অনবদ্য অনুপুঙ্খ রচনা, যৌনতা, জিঘাংসা, ঘৃণা, প্রত্যাশা, অসহায়তার নানা পতনশীল শব্দ সেখানে। নানা রঙে সাজানো এই আকস্মিক মৃত্যুর ক্যানভাস, হিংস্র অথচ শিল্পময়। বিদ্রুপ সেখানে সার্বজনীন। হয়তো সবচেয়ে বেশি নিজেকে, নিজের শিক্ষিত মধ্যবিত্ত ধূর্তামি আর সুবিধাবাদী মনকে, এবং সেই পচা গলা সমাজকে যেখানে তার অস্তিত্ব, ইতরতা এবং অ্যারোগেন্স মেশানো সেখানে। অথচ বিবরে কোনো সঙ্গম দৃশ্যের ডিটেল নেই, শরীরী প্রদর্শনী নেই, জনি শব্দটা উচিত অনুষঙ্গ সমেত একেবারে জন্য নেই। তবু এই উপন্যাস কেন এতটা বিতর্কিত হয়ে উঠল? সমস্যাটা কোথায়? অস্থির বাতিক বাবুরা কি মন দিয়ে জগদীশ গুপ্ত পড়েননি? এই ধরা যাক আদি কথার একটি। আমাদের মনে হয়েছে বিবর উপন্যাসের তথাকথিত অশ্লীলতার প্রধান কারণ তার অ্যাটিটিউড। পরিপার্শ্বের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা হারানো একজন, আস্থা হারানো একজনই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র, যার ভরসা রাখার মতো কেউ নেই। প্রেমহীন যৌনতা আছে পৌনপুনিক সান্ত্বনা পুরস্কারের মতো, আছে তীব্র তেতো তেরছা বিদ্রুপ। জীবন, সমাজ, বাপ মা, তথাকথিত সতত ও প্রেম, এমনকি নিজের উদ্দেশ্যহীন আদর্শহীন বেঁচে থাকা নিয়ে সে অনর্গল নোংরা ঠাট্টা তামাশা করে গেছে শব্দে শব্দে। এই উপন্যাসের আদত সমস্যা হলো আমাদের হিপোক্রেসি, ভণ্ডামি। আমরা যা বলি তা করি না, যা করি তা বলি না। আসলে এক ধরনের পেটে খিদে মুখে লাজ আমাদের, লোভী ভীরুতা আমাদের, অন্যায় উচ্চাকাঙ্ক্ষা আমাদের, যোগ্যতা বেশি চাওয়ার অভ্যেস আর তার জন্য নানা ফন্দি ফিকির করা, চমকপ্রদ আদর্শের মিথ্যা নামাবলী গায়ে চাপিয়ে বকধার্মিক সাজা, অর্থাৎ প্রতিপদে নিজেকে সাফোকেট করে, নিজেকে এবং চারপাশকে ঠকানো আমাদের যেন একদিন প্রতিদিনের আচরণিক পরিভাষা। সমরেশ বসু এই উপন্যাসে এইসব কিছুকেই বিবর বলে চিহ্নিত করেছেন। আমাদের শেষবিহীন বিবর বাস হলো এই মিথ্যে জীবন যাপন, যাকে শ্রদ্ধা করা যায় না। ঔপন্যাসিকের ভাষায়, ইচ্ছার স্বাধীনতাকে প্রকাশ করতে ভয় পাই বলে আমি একটা গর্তে গিয়ে আশ্রয় নিয়েছি এবং বেশ মিথ্যে কথা বলে সকলের সন্দেহ দিব্যি কাটিয়ে দিচ্ছি। কারণ আমরা তো জানি আমরা কেউই সত্যি কথা বলি না, সত্যি আচরণ করি না। তাই প্রত্যেকেই একটা করে গর্ত বেছে নিয়েছি আর পরাধীনতার সুখে বেশ আছি। এই অবাঞ্ছিত অথচ অনিবার্য বিবর বাস কি কোথাও কাউকে কখনো বা অমানুষ বানিয়ে ফেলে? একটা অন্ধ ক্রোধ, নিজের প্রতি, নিজের যাপিত জীবনের প্রতি, চারপাশের প্রতি, সমাজের প্রতি, তাকে রাগে হনন মেরুর কিনারায় নিয়ে যেতে পারে। বিশেষত তার প্রতি, যে তার সবচেয়ে কাছের। গর্তের সুখের মধ্যে প্রায় মধ্যমণির মতোই নিতা ছিল, যাকে বলে গর্তের সুখের মধ্যমণি। স্বাধীনতাই হঠাৎ তাকে মেরে ফেললো। দিব্যি দুজনই মিথ্যে বলে, মিথ্যে নিয়ে দিন কাটিয়ে যাচ্ছিলাম, যেটাকে বোধহয় আপোষ বা কি জানি একেই অ্যাডজাস্টমেন্ট বলে কিনা। কিন্তু আপোষহীন স্বাধীনতা থাকে বলে একেবারে আচমকা কনুইয়ের ভর করে নিতার গলায় চেপে বসলো,
যার মানে আমি আমার গর্তের বাইরে চলে এসেছিলাম, কেননা অনিতা ওর সঙ্গে এত ছলনা মিথ্যা উভয় পক্ষেই ঠিক সহ্য করা যাচ্ছিল না, যে কারণে পরাধীনতার আপোষ সইল না। আমরা জানি অন্ধকার ক্ষুধার বিবর আছে জীবনানন্দে, সিন্ধু সারস কবিতায়, আর আছে অন্য আর এক কবিতায়, চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে, এক অনামা মানুষের মরিবার স্বাদ এবং আত্মহত্যাও কিন্তু একরকম হত্যা, আর এই নিজেকে হত্যার পিছনে বসন্ত পঞ্চমীর চাঁদ কিংবা সিডাকটিভ নৈশব্দের অন্ধকারের অবদান কিছু কম নয়। 8 বছর আগের একদিন মন দিয়ে পড়লে এটা না বোঝার কোনো কারণ থাকে না। এক ধরনের সেন্স অফ রিজেকশন আছে বিবর যে প্রোটাগনিস্টের ধারণা কেউ যেন অথেন্টিক অস্তিত্ব নিয়ে নেই, কারোর নিজেকে বিশ্বাস নেই, কেউই কারুর কাছে ধরা পড়তে চায় না, পরস্পরের পাপের সঙ্গে একটা আঙ্কিক কাটাকুটি খেলা খেলে। অফিস কলিগ, অফিস বস, নিষ্পাপ করুণ মুখের বন্ধু পত্নী ইতি, তার প্রাণনাথ হীরেন, মা বাবা বোন, পাড়া প্রতিবেশী, সবাইকে সব ভিতরে সে ঘৃণা করে নানা পরস্পর বিরোধী কারণে। একরকম বিশ্ববিতৃষ্ণা যেন তার অন্তর্গত রক্তে, এবং নিতা রায় তার তথাকথিত প্রেমিকা তাকেও। হয়তো নিতার প্রতি স্বাভাবিক ইতিবাচক প্রত্যাশা সবচেয়ে বেশি ছিল বলেই হঠাৎ ঘৃণার বিস্ফোরণ হয়েছিল এত বেশি। নিতার সঙ্গে বিছানায় সেক্স করতে করতে হঠাৎ তাকে হত্যার পিছনে এই আহত অহং এবং রিক্ত বিষণ্ণ প্রত্যাশার ভূমিকা সর্বাধিক। অপূর্ণ প্রত্যাশা, আকাঙ্ক্ষা হিংস্রতায় কতদূর বদলে যেতে পারে সম্প্রতি জোকার মুভিতে আমরা দেখেছি। জোয়াকিন ফিনিক্স অভিনীত সংশ্লিষ্ট চরিত্রটি প্রায় প্রতিটি ক্ষেত্রে ভুল বোঝার শিকার, অকারণে আঘাতপ্রাপ্ত, সামাজিকভাবে বঞ্চনা আর উপহাস পাওয়াই ছিল যার সাধারণ প্রাপ্তি। একদিন ভয়ানক বিপরীতে বদলে গেল, সে হত্যাকারী হয়ে গেল, এবং প্রতিটি হত্যাই ছিল তার কাছে জাস্টিস, ন্যায় বিচার। তার নিজস্ব জাজমেন্টাল দৃষ্টিকোণ তাকে কখনো হত্যাকারী হীনমন্যতা দেয়নি, বরং নিজেকে দণ্ডবিধাতা ভেবে তার গর্বই হয়েছে। একটা শ্বাসরোধী ভণ্ডামি আর প্রতারণার পৃথিবীতে জোকার যেন আধুনিক নাইট, যে সামাজিক প্যারাসাইটদের বিরুদ্ধে ধর্মযুদ্ধে নেমেছে। বিবরের নায়কের মধ্যে অবশ্য এতখানি নিজেকে নিজেরই বাহবা দেওয়ার স্পর্ধা নেই। সে ভয় পায়, শাস্তির ভয়, কিন্তু নিতার মৃত্যু নিয়ে তার বিন্দুমাত্র অপরাধ বোধ বা অন্যায় বোধ কিংবা অনুশোচনা নেই। অনেকদিন জমতে একটা চরমতম অঘটন হঠাৎ যেন ঘটে গেছে। একদিন হঠাৎই মৃত্যুর প্রেক্ষিতে সে যখন জীবনকে জরিপ করে দেখে, সেই জীবন জরিপ করে দেখে সেই জীবন মৃত্যুর মতোই ভয়ঙ্কর, মৃত্যুর চেয়েও বেশি মিথ্যে দিয়ে ঠাসা। এই হত্যাকাণ্ড অন্তত মিথ্যে নয়, ভয়াবহ সত্য। হয়তো তারও মনে হয়েছে এটা জাস্টিস, এটাই হওয়ার ছিল, তাই সে অবিচলিত থেকে গেছে পরের মুহূর্ত ও দিনগুলিতে। ভুল কাজের জন্য অনুকম্পাই মনে অপরাধ বোধ জাগে, কিন্তু কাজটাকে যদি কারো আদৌ ভুল না মনে হয়, বিবর উপন্যাস একটি হত্যাকাণ্ডের পর সেই খুনটাকে নৈতিক ও সামাজিকভাবে ভুল না ভাবার লজিকের ফলশ্রুতি, অথবা একজন আত্মগোপনে ক্লান্ত মানুষের বিবর থেকে বেরিয়ে আসার আখ্যান, তার নিজস্ব যুক্তি বুদ্ধির রোধ চশমায় জলবায়ু সমেত মানুষ মাপার আখ্যান।
তাকে সেই সানগ্লাসের রঙে দেখার কাহিনী ঠিক এই জায়গা থেকে পাঠকের মনে একটি স্বাভাবিক প্রশ্ন জাগতে পারে, প্রোটাগনিস্ট নিজেও কি কাজে বা কথায় খুব সৎ? সেও তো বহুগামিতাকে সহজে মেনে সেই মতো কল গার্ল সহবাসে রাজি। শ্রীমতী অনুসূয়া দেবী, যার একমাত্র দাবি হলো তিনি আমাকে গর্ভে ধারণ করেছেন এবং তার স্বামী অর্থাৎ সামাজিক ও জীববিজ্ঞান সম্মত মা বাবার সঙ্গে যথেষ্ট ঘৃণা নিয়েও এক ছাদের তলায় থাকে। বন্ধু পত্নী ইতিকে বিছানায় নিয়ে যায়। অসতর্ক মুহূর্তে নিজের বোনের সেই সন্ধিক্ষণের নবীনা দেহ তাড়িয়ে তাড়িয়ে দেখে সুখ পায়। তার পক্ষে কি এতখানি জাজমেন্টাল হওয়া সাজে? যে বুঝেছে আমিও যা তুমিও তাই, সে সম্ভবত সবচেয়ে ঘৃণা করে নিজেকে, নিজের অস্তিত্বকে। প্রেমিকা নিতাকে মারা হয়তো এক অর্থে, একটু ভিন্ন ধরনের, আত্মহননী। সেভাবে শরীরের পবিত্রতা কাকে বলে এর মানে তো আজ পর্যন্ত বুঝতে পারলাম না। পেটের অসুখ নেই, ডিসপেপসিয়া বা ডিসেন্ট্রি, লিভার খারাপ নয়, পিলে নেই, দাঁতে পায়োরিয়া নেই, কান পচা নয়, নাকে ঘা নেই, পায়ে হাজা নেই, কি জানি ওর মধ্যে সতীত্ব ততীত্ব ইত্যাদি ব্যাপারও আবার আছে কিনা। বোধহয় আসল মানে ওটাই। তারই ভাবনা বিশ্লেষণ করে আমরা বেশ বুঝতে পারি বিবর নিয়ে তৎকালীন বাঙালির অস্তিত্বটা ঠিক কোথায় ছিল। যৌনভাবে সৎ থাকার যে ট্যাবু সমাজে সাধারণত ছড়ানো থাকে, তাকে চ্যালেঞ্জ করা এবং নস্যাৎ করাই বিবরকে বিতর্কিত করেছে। একটা বিশেষ দর্শন রক্ষণশীল পাঠক মহল কিংবা তার একাংশ বিশেষ পছন্দ করেনি। অতএব অশ্লীলতার অছিলায় উপন্যাসটিকে খারিজ করতে চেয়েছে। শরীর সংক্রান্ত ভণ্ডামি ও ছুতোমার উপন্যাসটির অন্য সব দিক ভুলে গিয়ে একদেশদর্শিতায় বিবরের একটি দোষকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছে। অসাধারণ সম্পাদক এবং বিশিষ্ট কথা সাহিত্যিক সন্তোষ কুমার ঘোষ যে উপন্যাসকে সর্বকালের সেরা 10 বাংলা উপন্যাসের একটি মনে করেন, সেই বিবর উপন্যাসের কিন্তু এই ভোঁতা গণবিচার ও গড়পড়তা তিরস্কার প্রাপ্য ছিল না। কার্যত বিবর ছিল যুগের থেকে এগিয়ে, সাহিত্যের একরকম বাঁক বদলের মাইল ফলক, রূপান্তর চিহ্ন। অনেকে যা বুঝতে পারেনি, আরো অনেকে যা বুঝতে চায়নি। জেমস জয়েসের ভুবন বিখ্যাত ইউলিসিস উপন্যাস অশ্লীলতার অভিযোগে খোদ আমেরিকাতেই কিছুকাল নিষিদ্ধ হয়েছিল। আমরা ভুলে যাইনি। এই রকম আরো বিবর সেই সারণীর আরেকটি নাম, একমাত্র নাম নয়। প্রসঙ্গান্তরে যাওয়া যাক। পূর্ব প্রস্তুতি ছাড়া ঘনিষ্ঠ কাউকে এভাবে সজ্জিত সজ্জায় মেরে ফেলা যায় নাকি পূর্ব প্রস্তুতি ছিল মনের অবচেতন স্তরে? ঘৃণার পরতগুলি জমতে জমতে এই ঘাতক হিংস্রতায় একদিন ফেটে পড়েছিল। আমরা শ্যারন স্টোন অভিনীত বেসিক ইনস্টিংক্টে দেখেছি শয্যার সঙ্গীকে খুন করার হিংস্র আয়োজন। কিন্তু যে সাইকোপ্যাথ নয়, সিভিলিয়ান, তার পক্ষে এমন ঠান্ডা মাথায় মানুষ মারা খুব স্বাভাবিক হয়তো নয়। আড্রিয়ান রাইনে একটা কৌতূহল জাগানো বই লিখেছেন, দ্য অ্যানাটমি অফ ভায়োলেন্স, দ্য বায়োলজিক্যাল রুটস অফ ক্রাইম। পেঙ্গুইন প্রকাশিত বইটির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কোল্ড ব্লাডেড কিলার্স। সেখানে তিনি দেখিয়েছেন পরিস্থিতি কেমন করে একজন সাধারণ মানুষকে খুনি বানায়, যার ক্রিমিনাল রেকর্ড নেই। সকলের চোখে অন্যথায় ভদ্রলোক আকস্মিক স্নায়বিক উত্তেজনায় তার পক্ষেও পরিস্থিতি মোতাবেক কাউকে হত্যা করা সম্ভব, বর্ণ ক্রিমিনাল না হলেও সম্ভব। তারপর ভেবাচেকা, তার সবকিছু তালগোল পাকিয়ে যাওয়া এবং ক্রমাগত নিজেকে এই জঘন্য কাজের জন্য কল্পিত যুক্তিতে জাস্টিফাই করা।
After committing the crime, you attempt to cover your tracks, but the next day the police arrive outside your door. You are arrested. You must create an alibi and stick with it as you are grilled by suspicious authorities, keeping track of the lies, knowing that one false move could send you to the death chamber. আশ্চর্য, বিবরের কাহিনী কতক উত্তম পুরুষ ঠিক একই কাজ করেছে। এই উপন্যাসের শেষাংশ কিছুটা থ্রিলার ধর্মী। তুম্বমুখ গোয়েন্দার সঙ্গে প্রোটোগনিস্টের চোর পুলিশ খেলা, যার অনিবার্য সমাপ্তি আমি নিজেকে হারিয়ে ফেললাম। ইনভেস্টিগেটর তাকে প্লেস অফ অকারেন্স অর্থাৎ ঘরে নিয়ে এলো এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক প্রশ্ন করলো, মোটিভটা কি এই মার্ডারের। ততক্ষণে কেন্দ্রীয় ব্যক্তিটির মধ্যে অনেক কিছু অদল বদল হয়ে গেছে। নিতার মৃত্যুর পর আর পুরনো নাচর ঘৃণাও যেন নেই। ঘোর লাগা স্বরে সে বলে, আমি কি বলবো কিসের মোটিভ আর মার্ডারের কিছুই কি আমি জানি না। এখানে নতুন কোনো চকিত চালাকি বা ধূর্তামি নেই। মানুষটা যেন সত্যিই ভিতরে ফাঁকা হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, কোথাও অশ্রুত সুবচনের মতন করে সদুক্তি। You become what you surround yourself with. Energies are contagious. Choose carefully. Your environment will be you. সমকালে এবং উত্তরকালে একাধারে তুমুলভাবে নন্দিত এবং নিন্দিত সমরেশ বসুর বিবর। উপন্যাসের অসামান্য টেকনিক্যাল নৈপুণ্যের পাশাপাশি প্রচলিত মূল্যবোধকে ধাক্কা দেওয়া, অসাধারণ ডিটেইলিং এবং মনস্তাত্ত্বিক দ্বন্দ্বময় অমার্জিত তামাশায় ভাষা মিলেমিশে এই উপন্যাসকে আজকের ভাবনায় পাওয়ার প্যাকড বক্স অফিস বানিয়েছে। প্রচ্ছদের উস্কানি থেকে সূক্ষ্ম বিপণনী বুদ্ধির প্রশ্রয়শীল বিজ্ঞাপন মিলে রচনা করা হয়েছে তাকে মর্জি মাফিক বিতর্কিত করে তোলার সমন্বয় রূপ। ফলে বাংলা উপন্যাসের বিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিনিধি বিবর অবলীলায় বেস্ট সেলার হয়ে রয়ে গেছে বছরের পর বছর। এখন আমরা নেব সংবাদ বিরতি। রাত 9:05 নিয়ে আবার আসবো রাত 9:05 আমরা আবার আসবো সমরেশ যাত্রা নিয়ে।